স্টুডেন্টস, আজকে আমরা শিখব ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস। কিন্তু ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস শিখতে হলে আমাদেরকে আরেকটু গোড়ার দিক থেকে শুরু করতে হবে। আমাদেরকে প্রথমে বুঝতে হবে ক্লজ কাকে বলে। ক্লজ শিখে গেলেই আমরা ট্রান্সফরমেশন অফ সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্সেস অনায়াসে করতে পারবো। তাহলে চলো আমরা ক্লজ কাকে বলে একটু জেনে নিই। ক্লজ হলো বাক্যের একটা অংশ যার নিজস্ব একটা সাবজেক্ট আর একটা প্রেডিকেট থাকে। এই ক্লজকে সেন্টেন্স উইদিন আ সেন্টেন্স বা বাক্যের মধ্যে বাক্য বলা হয়। ক্লজের সাবজেক্ট বলে দেয় বাক্যটা কী সম্পর্কে বা কী বিষয় সম্পর্কে, আর ক্লজে যে ভার্ব থাকে সেটা বলে দেয় সাবজেক্ট কী করছে। তাহলে এই ভার্ব আর অবজেক্টকে নিয়ে হয় একটা ক্লজের প্রেডিকেট। এবারে এই উদাহরণটা দেখো, মাই ডগ লাভস বিস্কিট। তাহলে এই ক্লজ, আবার এটা একটা পূর্ণ বাক্যও বটে। এখানে সাবজেক্ট হচ্ছে কোনটা? মাই ডগ। ভার্ব কোনটা? লাভস। আর প্রেডিকেট হচ্ছে লাভস বিস্কিটস। এই বাক্যটা পড়ে আমাদের নিশ্চয়ই মনে হচ্ছে যে এটা একটা কমপ্লিট সেন্টেন্স বা পূর্ণ বাক্য। আমাদের এ ব্যাপারে নিশ্চয়ই কোনো সন্দেহ নেই। আমার কুকুর বিস্কুট ভালোবাসে, পূর্ণ বাক্য। সুতরাং এই বাক্যটা বা এই ক্লজটা কী করলো? একটা পূর্ণ ভাবনাকে প্রকাশ করলো। এবারে দেখে নেওয়া যাক ক্লজ কয় প্রকার। ক্লজ দু রকম বা দুই প্রকারের হয়। প্রথমটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, এর আরেকটা নাম মেন ক্লজ। কেন একে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ বা মেন ক্লজ বলা হয়? কারণ এই স্বাধীনভাবে একটা পূর্ণ ভাবনাকে প্রকাশ করতে পারে। এর নিজস্ব একটা সাবজেক্ট থাকে, নিজস্ব একটা প্রেডিকেট থাকে। এটা মাল্টি ক্লজ বাক্যের অংশ হতে পারে। মাল্টি ক্লজ মানে অনেকগুলো ক্লজ রয়েছে একটা বাক্যে, সেই রকম বাক্যের অংশ হতে পারে। আবার একটা নিজেও একটা বাক্য হতে পারে। কনজাংশনস যেমন অর, ফর, নর, সো, ইয়েট এবং বাট ব্যবহার করে এ মাল্টি ক্লজের বাক্যের অংশ হয়। এখানেও আমরা ওই যে ওপরের বাক্যটা আমরা দেখলাম, মাই ডগ লাভস বিস্কিটস, এই বাক্যটাকেই আমরা এখানেও উদাহরণ হিসেবে নিতে পারি। এই বাক্যটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ বা মেন ক্লজেরও একটা আদর্শ উদাহরণ। এবার আসা যাক দ্বিতীয় ধরনের ক্লজে। এই দ্বিতীয় ধরনের ক্লজকে বলা হয় ডিপেন্ডেন্ট ক্লজ বা সাবঅর্ডিনেট ক্লজ। কেন বলা হয় ডিপেন্ডেন্ট ক্লজ? ডিপেন্ড করা মানে কি? অন্য কারোর ওপর নির্ভর হওয়া। তাহলে এই কথাটা ডিপেন্ডেন্ট, এটা থেকেই বোঝা যাচ্ছে যে এই ক্লজগুলো অন্য কারোর ওপর নির্ভরশীল। হ্যাঁ, এ ক্লজ, তাই এর নিজস্ব একটা সাবজেক্ট আর প্রেডিকেট অবশ্যই থাকে, কিন্তু স্বাধীনভাবে পূর্ণ বাক্য গঠনে এ একেবারে অক্ষম, সেটা সে করতে পারে না। সবসময় একে একটা বাক্যের অংশ হয়ে থাকতে হয়, আর বাদ বাকি বাক্যের ওপর, অর্থাৎ বাক্যের বাকি অংশের ওপর নির্ভর করতে হয় পূর্ণ ভাবনা প্রকাশের জন্য। যদি আমরা ওই যে আগের উদাহরণটাকেই ধরে নিই, যেখানে আমরা বলেছিলাম মাই ডগ লাভস বিস্কিট,
ওই বাক্যটারই আগে যদি আমরা একটা বিকজ অ্যাড করে দিই, করে লিখি বিকজ মাই ডগ লাভস বিস্কিটস, যেহেতু আমার কুকুর বিস্কুট ভালোবাসে, এটুকু বলে আমি যদি থেমে যাই তাহলে কি আমার বাক্যটা পূর্ণ হলো? তোমরা তখন আমাকে জিজ্ঞেস করবে যে হ্যাঁ, আপনার কুকুর যেহেতু বিস্কুট ভালোবাসে সেহেতু কি, বাকিটা বলুন, এটা তোমরা আমায় বলবে। তার মানে এটা কি দাঁড়ালো? আমি যদি বলি বিকজ মাই ডগ লাভস বিস্কিটস, এটা একটা অসম্পূর্ণ ভাবনা বা ইনকমপ্লিট থট। কিন্তু এটাও অবশ্যই একটা ক্লজ। বিকজ মাই ডগ লাভস বিস্কিট, এটারও কিন্তু নিজস্ব একটা সাবজেক্ট আছে, ভার্ব আছে, প্রেডিকেট আছে। কিন্তু তবুও বাক্য হিসেবে পূর্ণতা পেতে হলে ওকে কি করতে হবে? আরেকটা ইন্ডিপেন্ডেন্ট বা মেন ক্লজের সঙ্গে যোগ হয়ে নিজের অর্থের পূর্ণতা অর্জন করতে হবে। তাহলে আমরা কি লিখব? বিকজ মাই ডগ লাভস বিস্কিটস, আই গিভ হিম সাম এভরি ডে। যেহেতু আমার কুকুর বিস্কুট খেতে ভালোবাসে, আমি ওকে রোজ কয়েকটা বিস্কুট দিই। এই অবধি যদি আমি বলি, তখন তোমরা আমাকে আর বাকি কিছু প্রশ্ন জিজ্ঞেস করবে না, কারণ আমি যেটুকু বলতে চাই বা তোমাদের জানাতে চাই পুরোটাই তোমরা এই বাক্যের মাধ্যমে জেনে গেছো। আর তাহলে এই বাক্যে আমার সাব ক্লজ বা ডিপেন্ডেন্ট ক্লজ হলো বিকজ মাই ডগ লাভস বিস্কিটস, আর মেন ক্লজ হলো আই গিভ হিম সাম এভরি ডে, আমি ওকে রোজ কিছু দিই। এবার যেই পার্টটাকে আমরা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ বলছি, আই গিভ হিম সাম এভরি ডে, অর্থাৎ আমি ওকে রোজ কিছু বিস্কুট দিই। আমি যদি শুধু এই পার্টটা বলি, এটা তো নিশ্চয়ই একটা পূর্ণ বাক্য হচ্ছে, এর নিজস্ব সেন্স পুরোপুরি আছে, পূর্ণতা এ নিজেই নিজেকে দিচ্ছে, আমি তাকে রোজ কিছু বিস্কুট দিই। সুতরাং এটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, আর এই পার্টটার উপর নির্ভর করে বিকজ মাই ডগ লাভস বিস্কিট তার পূর্ণতা অর্জন করছে। আশা করি এই অবধি তোমরা বুঝতে পেরেছ। এবারে আবার এই যে সাবঅর্ডিনেট ক্লজ বা সাব ক্লজ বা ডিপেন্ডেন্ট ক্লজ, এর আবার তিনটে প্রকার হয়। এর তিনটে প্রকার হচ্ছে নাউন ক্লজ বা নমিনাল ক্লজ। কোথাও কোথাও নাউন ক্লজ বলা থাকবে, কোথাও নমিনাল ক্লজ বলা থাকবে, ব্যাপারটা একই। দ্বিতীয়টা বা দ্বিতীয় প্রকার হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ বা রিলেটিভ ক্লজ। অ্যাডজেক্টিভ ক্লজ বা রিলেটিভ ক্লজ। আর তৃতীয় ধরনটা বা তৃতীয় প্রকারটা হচ্ছে অ্যাডভার্ব ক্লজ বা অ্যাডভার্বিয়াল ক্লজ। অ্যাডভার্ব ক্লজ বা অ্যাডভার্বিয়াল ক্লজ। এবারে প্রথমটায় আসা যাক, নাউন ক্লজ বা নমিনাল ক্লজ। নাউন ক্লজ কেন বলা হয়? কারণ এই নাউন ক্লজ নাউনের মতোই বাক্যে ভার্বের সাবজেক্ট হিসেবে অথবা ভার্ব বা প্রেপোজিশনের অবজেক্ট হিসেবে, আবার ভার্ব বা অ্যাডজেক্টিভের কমপ্লিমেন্ট হিসেবে জায়গা করে নেয়। কমপ্লিমেন্ট কথাটার মানে পরে বসে, পরে বসে অর্থ পূরণ করাকে বা অর্থপূর্ণ করাকে কমপ্লিমেন্ট করা বলে। একটা উদাহরণ দিয়ে আমরা বুঝি। টেল মি where he lives. Tell me where he lives. এখানে টেল
এটা হচ্ছে ভার্ব। এই ভার্বের অবজেক্ট কে? where he lives। তাহলে টেল মি where he lives এই বাক্যে টেল হচ্ছে আমাদের ভার্ব এবং এই ভার্বের অবজেক্ট হিসেবে বসেছে where he lives এই সাবঅর্ডিনেট ক্লজটা। আর ভার্বের অবজেক্ট হিসেবে বসেছে বলেই এটা নাউন ক্লজ। এবারে দেখে নেওয়া যাক অ্যাডজেক্টিভ ক্লজ কাকে বলে। অ্যাডজেক্টিভ ক্লজের আরেকটা নাম রিলেটিভ ক্লজ। এই অ্যাডজেক্টিভ ক্লজকে অ্যাডজেক্টিভ ক্লজ কেন বলা হয়? কারণ অ্যাডজেক্টিভের মতোই এই অ্যাডজেক্টিভ ক্লজ নাউন বা প্রোনাউনের সম্পর্কে আমাদেরকে কিছু বলে বা নাউন বা প্রোনাউনের কিছু বর্ণনা দেয়। যেমন এই উদাহরণটা দেখো, I met the man who came late। আমি সেই লোকটির সঙ্গে দেখা করেছিলাম যেই লোকটি দেরিতে এসেছিল। I met the man, কার সঙ্গে দেখা করেছিলাম? একটা লোকের সঙ্গে। তাহলে ম্যান হচ্ছে আমাদের নাউন। এই ম্যানটি সম্পর্কে পরের ক্লজটা, সাব ক্লজটা আমাদেরকে বলছে কিছু একটা। কি বলছে? হু কেম লেট। তাহলে ম্যান সম্পর্কে যখন এই ক্লজটা আমাদেরকে কিছু বলছে, সেহেতু এটা অ্যাডজেক্টিভ ক্লজ। যেহেতু নাউন সম্পর্কে আমাদের কিছু বলল, তাহলে হু কেম লেট এই সাব ক্লজটা হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ। এবারে লাস্ট টাইপ, অ্যাডভার্ব ক্লজ বা অ্যাডভার্বিয়াল ক্লজ। এই অ্যাডভার্ব ক্লজ বা অ্যাডভার্বিয়াল ক্লজ অ্যাডভার্বের মতোই আমাদেরকে কোনো কিছু সময় বা সেটার স্থান বা জায়গা, সেটার কারণ বা কী উদ্দেশ্যে সেটা ঘটেছে, সেটার কন্ডিশন, সেটার অবস্থা, এই সব জানায়। সুতরাং এটা অ্যাডভার্বের কাজ করে, আর তাই এটাকে অ্যাডভার্বিয়াল ক্লজ বলা হয়। একটা উদাহরণ দেখা যাক। ওয়েট টিল দ্য ট্রেন স্টপস। ওয়েট, থামো, যতক্ষণ না ট্রেনটা থামে। তুমি অপেক্ষা করো, ওয়েট করো, থামো বা অপেক্ষা করো যতক্ষণ না ট্রেনটা থামছে। তাহলে এখানে কতক্ষণ বা কত সময়, এই প্রশ্নের উত্তর দিচ্ছে সাবক্লজ। কি উত্তর দিচ্ছে? না কতক্ষণ, যতক্ষণ না ট্রেনটা দাঁড়ায়। টিল দ্য ট্রেন স্টপস, যতক্ষণ না ট্রেনটা থামে। তাহলে এই টিল দ্য ট্রেন স্টপস, এই যে সাবক্লজ বা সাবঅর্ডিনেট ক্লজ, এটা যেহেতু অ্যাডভার্বের কাজ করছে, সেহেতু এটাকে বলা হয় অ্যাডভার্বিয়াল ক্লজ। ক্লজ সম্পর্কে এতটা জানলেই আমাদের হবে। এবার আমরা এই ক্লজ সম্পর্কে যা জানলাম সেটার ওপর বেস করে শিখে নেব সিম্পল সেন্টেন্স কাকে বলে, কমপ্লেক্স সেন্টেন্স কাকে বলে, আর কম্পাউন্ড সেন্টেন্স কাকে বলে। ক্লজ জানলাম বলে এটা বুঝতে আমাদের সুবিধা হবে। শুরু করা যাক সিম্পল সেন্টেন্স দিয়ে। একটা উদাহরণ দিয়ে আমরা বোঝার চেষ্টা করি সিম্পল সেন্টেন্স কাকে বলে। ওপরে বাক্যটা দেখো, দ্য বেবি ক্রাইড ফর ফুড। দ্য বেবি ক্রাইড ফর ফুড। এই বাক্যটাতে দেখো একটাই সাবজেক্ট আছে। সাবজেক্ট কোনটা? দ্য বেবি। আর প্রেডিকেট কোনটা? ক্রাইড ফর ফুড। আর এখানে একটাই ফাইনাইট ভার্ব আছে, সেটা হচ্ছে ক্রাইড। তাহলে যে বাক্যে একটা সাবজেক্ট, একটা ফাইনাইট ভার্ব আর একটা মাত্র প্রেডিকেট থাকে, সেই বাক্যটাকে সিম্পল সেন্টেন্স বলা হয়। আর
এই বাক্যটা সেই কারণেই সিম্পল সেন্টেন্স। আর একটা উদাহরণ দেখা যাক। হিজ কারেজ ওন হিম অনার, তার সাহস তাকে সম্মান জয় করে দিল বা তার সাহস তাকে সম্মান এনে দিল। হিজ কারেজ ওন হিম অনার। এই বাক্যটিতেও দেখো একটি মাত্র সাবজেক্ট আছে, আর সেটা কোনটা? হিজ কারেজ। আর একটা মাত্র প্রেডিকেট, সেটা হচ্ছে ওন হিম অনার। আর এখানে একটাই ফাইনাইট ভার্ব আছে, সেটা হলো ওন। তাহলে আমরা বলতে পারি যে এই বাক্যটাও সিম্পল সেন্টেন্স, বাংলায় যাকে বলে সরল বাক্য। এবারে আমরা দেখব কম্পাউন্ড সেন্টেন্স কাকে বলে। কম্পাউন্ড সেন্টেন্স, এটাও আমরা একটা উদাহরণের সাহায্যে বুঝব। ওপরে বাক্যটা দেখো। দ্য মুন ওয়াজ ব্রাইট অ্যান্ড উই কুড সি আওয়ার ওয়ে। দ্য মুন ওয়াজ ব্রাইট, চাঁদটি উজ্জ্বল ছিল এবং অ্যান্ড, আমরা আমাদের রাস্তা দেখতে পাচ্ছিলাম। উই কুড সি আওয়ার ওয়ে। এই বাক্যটাতে দেখো দুটো অংশ আছে। একটা অংশ হচ্ছে দ্য মুন ওয়াজ ব্রাইট, চাঁদ উজ্জ্বল ছিল। এটা পূর্ণ বাক্য, সম্পূর্ণ একটা সেন্স আছে, ওর একটা পূর্ণতা আছে। আর দ্বিতীয় বাক্যটা কি হয়? উই কুড সি আওয়ার ওয়ে, আমরা আমাদের রাস্তা দেখতে পাচ্ছিলাম। তাহলে একদম সুন্দরভাবে স্পষ্ট দুটো আলাদা ভাগ বা আলাদা পার্ট আছে এই বাক্যটার। এবার এই দুটো অংশকে কি দিয়ে জয়েন করা হয়েছে বা যোগ করা হয়েছে? একটা কোঅর্ডিনেটিং কনজাংশন দিয়ে। কোঅর্ডিনেটিং কনজাংশন দিয়ে যোগ করা হয়েছে, এবং সেটা কি? অ্যান্ড। অ্যান্ড দিয়ে যোগ করা হয়েছে। এবার এই যে দুটো আলাদা ভাগ করলাম আমরা, দ্য মুন ওয়াজ ব্রাইট, এটারও একটা নিজস্ব সাবজেক্ট আর প্রেডিকেট আছে। আর পরের ভাগটা উই কুড সি আওয়ার ওয়ে, এটারও একটা নিজস্ব সাবজেক্ট আর প্রেডিকেট আছে। আর এই দুটো পার্টকেই আমরা ক্লজ বলতে পারি। এছাড়াও আমরা আরও একটা জিনিস খেয়াল করব যে এই দুটো ক্লজই কিন্তু নিজেদের মধ্যে স্বয়ংসম্পূর্ণ। এদের কারোর হেল্পের জন্য অপেক্ষা করতে হচ্ছে না, কারোর সাহায্যের জন্য অপেক্ষা করতে হচ্ছে না। এরা কিন্তু নিজেরাই স্বাধীনভাবে দাঁড়িয়ে থাকতে পারছে আলাদা আলাদা বাক্য হিসেবে। আর তাই এই দুটো আলাদা 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 ক্লজই কিন্তু ইন্ডিপেন্ডেন্ট, অর্থাৎ স্বাধীন, একে অপরের ওপর কোনোভাবেই নির্ভরশীল নয়। তাহলে এরা দুজনেই হচ্ছে সমগোত্রীয়, অর্থাৎ এরা হচ্ছে অফ দ্য সেম অর্ডার অর র্যাঙ্ক। এরা কেউ কারোর থেকে কোনো অংশে কম নয়। আর এই দুটোই হচ্ছে প্রিন্সিপাল ক্লজ বা মেন ক্লজ। সুতরাং আমরা বলতে পারি যে যে বাক্য শুধুমাত্র প্রিন্সিপাল বা মেন ক্লজ দ্বারাই গঠিত হয় তাকে কম্পাউন্ড সেন্টেন্স বলে। তাকে কম্পাউন্ড সেন্টেন্স বলা হয়, বাংলায় যাকে যৌগিক বাক্য বলা হয়। তাহলে কম্পাউন্ড সেন্টেন্স হচ্ছে যৌগিক বাক্য। এই কম্পাউন্ড সেন্টেন্সে যে কনজাংশনগুলো সাধারণত ব্যবহার করা হয় সেগুলো হচ্ছে অ্যান্ড, অর, বাট, সো, নর আর ইয়েট। অ্যান্ড, অর, বাট, সো, নর আর ইয়েট, এগুলোই হচ্ছে কোঅর্ডিনেটিং কনজাংশনস। আর এগুলো ব্যবহার করেই কম্পাউন্ড সেন্টেন্স গঠিত হয়। আমরা আর একটা উদাহরণ দেখি। নাইট কেম অন অ্যান্ড রেইন ফেল হেভিলি অ্যান্ড উই অল গট ভেরি ওয়েট। রাত নেমে এলো আর প্রচণ্ড জোরে বৃষ্টি পড়তে থাকলো,
আর আমরা সবাই ভিজে গেলাম। নাইট কেম অন অ্যান্ড রেন ফেল হেভিলি অ্যান্ড উই অল গট ভেরি ওয়েট। এই বাক্যটায় কটা ক্লজ হলো? 3টে ক্লজ। এবং এই 3টেকেই কিন্তু আমরা আলাদা আলাদা করে পূর্ণ বাক্য হিসেবে লিখতে পারি। নাইট কেম অন, ফুল স্টপ। রেন ফেল হেভিলি, ফুল স্টপ। উই অল গট ভেরি ওয়েট, ফুল স্টপ। এই ধরনের বাক্যকেও কম্পাউন্ড সেন্টেন্সই বলা হয়। তাহলে এই বাক্যটাকে দেখার পর আমরা বলতে পারি যে কম্পাউন্ড সেন্টেন্স দুটো বা তারও বেশি প্রিন্সিপাল বা মেন ক্লজ দ্বারা গঠিত হয়। কম্পাউন্ড সেন্টেন্স দুটো বা তারও বেশি প্রিন্সিপাল বা ইন্ডিপেন্ডেন্ট বা মেন ক্লজ দ্বারা গঠিত হয়। এবারে আসা যাক কমপ্লেক্স বা জটিল বাক্যে। কমপ্লেক্স সেন্টেন্স, বাংলায় তাকে বলা হয় জটিল বাক্য। এই উদাহরণটা দিয়ে আমরা ব্যাপারটা বুঝি। দে রেস্টেড when evening came. They rested when evening came. তারা বিশ্রাম নিল যখন সন্ধে নামলো। এবার দেখো এই বাক্যটায় দুটো অংশ আছে। প্রথম অংশটা হলো দে রেস্টেড, আর দ্বিতীয় অংশটা হলো when evening came. এই দুটো আলাদা অংশ কেন? কারণ এই প্রত্যেকটা অংশের আলাদা করে সাবজেক্ট আর প্রেডিকেট আছে নিজস্ব, আর এরা একটা বড় সেন্টেন্সের অংশ। সুতরাং যেহেতু এদের নিজস্ব সাবজেক্ট আছে, প্রেডিকেট আছে, সেহেতু এরা কিন্তু এক একটা ক্লজ। এবার খেয়াল করে দেখো এই যে প্রথম ভাগটা দে রেস্টেড, এটার নিজস্ব একটা সম্পূর্ণ মানে আছে। ইট মেক্স গুড সেন্স বাই ইটসেলফ, যথেষ্ট অর্থপূর্ণ। তারা বিশ্রাম নিল, এরপরে আর কোনো কথা থাকতে পারে না, এটা সম্পূর্ণ একটা বাক্য। আর তাই এ হচ্ছে একটা কমপ্লিট সেন্টেন্স, একটা পূর্ণ বাক্য, আর এ স্বাধীনভাবে নিজে নিজে দাঁড়িয়ে থাকতে পারে। আর তাই এই বাক্যের এই অংশটাকে আমরা বলবো এটার ইন্ডিপেন্ডেন্ট বা প্রিন্সিপাল বা মেন ক্লজ। এবারে পরের অংশটা দেখো, when evening came, যখন সন্ধে নামলো। এটা কি একটা পূর্ণ বাক্য হয়? হয় না। তাই এ একা একা দাঁড়িয়ে থাকতে পারে না, এবং এ সম্পূর্ণ একটা ভাব প্রকাশ করতে পারছে না। ইট ডাজ নট মেক গুড সেন্স। একে কি করতে হচ্ছে? একে অন্য ক্লজটার ওপর নির্ভর করতে হচ্ছে মানেটাকে পূর্ণ করতে, অর্থাৎ দে রেস্টেড এই ভাগটার ওপর তাকে নির্ভর করতে হচ্ছে বোঝানোর জন্য যে যখন সন্ধে নামলো তখন কি ঘটলো। আর তাই এই when evening came এই পার্টটাকে কি করতে হচ্ছে? ডিপেন্ড করতে হচ্ছে বা নির্ভর করতে হচ্ছে মেন ক্লজটার ওপর, আর তাই ও হচ্ছে ডিপেন্ডেন্ট বা সাবঅর্ডিনেট ক্লজ। তাহলে এই ধরনের বাক্য, যেই বাক্যে একটা মেন ক্লজ থাকে এবং একটা সাবঅর্ডিনেট ক্লজ থাকে বা ডিপেন্ডেন্ট ক্লজ থাকে, সেই ধরনের বাক্যকে বলা হয় কমপ্লেক্স সেন্টেন্স। এই বাক্যটা দেখো, রাজু came at 6 o'clock and I told him that you had gone out. রাজু 6টার সময় এসেছিল এবং আমি তাকে বলেছিলাম যে তুমি বেরিয়ে গেছিলে বা বেরিয়ে গেছো। রাজু came at 6 o'clock and I told him that you had gone out. এই বাক্যটাকে আমরা ভাগ করি। প্রথমেই কোনটা লিখতে পারবো? রাজু came at 6 o'clock। দ্বিতীয় বাক্যটা বা দ্বিতীয় ভাগটা হবে I told him, এবং তৃতীয় ভাগটা হবে that you had gone out। এবার রাজু came at 6 o'clock, এটা পুরোপুরি স্বাধীন পূর্ণ বাক্য, আমরা মানে বুঝতে পারছি, আমাদের কখনোই মনে হচ্ছে না এটা অসম্পূর্ণ, তাই এটা মেন ক্লজ। এবার পরের বাক্যটা I told him, আমি তাকে বলেছিলাম, এটাও পুরোপুরি স্বাধীন,
কারোর উপর নির্ভর করতে হচ্ছে না কোনো পূর্ণতার জন্য, তাই এটাও মেন ক্লজ। আর লাস্ট পার্টটা, দ্যাট ইউ হ্যাড গন আউট, এই দ্যাট ইউ হ্যাড গন আউট এটাকে বাদবাকি দুটো ক্লজের ওপর নির্ভর করতে হচ্ছে নিজের মানেটাকে পূর্ণতা দেওয়ার জন্য বা মিনিংফুল হওয়ার জন্য, আর তাই এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ এবং এটা সাবঅর্ডিনেট নাউন ক্লজ। তাহলে এই বাক্যটা থেকে তাহলে কি প্রমাণ হলো? এটাই প্রমাণ হলো যে এটা একটা কম্পাউন্ড সেন্টেন্স, এটা জটিল বাক্য। যখন একটা বাক্যে দুটো বা তিনটে মেন ক্লজ থাকে তখন সেই কম্পাউন্ড সেন্টেন্সে কখনো কখনো কিন্তু একটা বা তারও বেশি সাবঅর্ডিনেট ক্লজ যোগ করা যায়। তখন কিন্তু সেটা কমপ্লেক্স বা জটিল বাক্য হয় না, তখন সেটা কম্পাউন্ড বাক্য হয় এবং বাংলায় সেটাকে বলে যৌগিক বাক্য। আর একটা বাক্য দেখি এবারে আমরা। As the army marched towards the villagers said they would not allow them to enter. As the army marched towards the villagers said they would not allow them to enter. সেনাবাহিনী যখন এগিয়ে যেতে থাকলো গ্রামের দিকে, গ্রামবাসীরা বলল তারা সৈনিকদের তাদের গ্রামে প্রবেশ করতে দেবে না। এই বাক্যটাকেও আমরা তিনটে ভাগে ভাগ করতে পারি। প্রথম ভাগটা হবে দ্য ভিলেজার্স সেড, এটা হচ্ছে মেন ক্লজ। দ্বিতীয় ভাগটা হবে অ্যাজ দ্য আর্মি মার্চড টুয়ার্ডস দ্য ভিলেজ, অ্যাজ দ্য আর্মি মার্চ টুয়ার্ডস দ্য ভিলেজ, এটা সাবঅর্ডিনেট ক্লজ। আর একটু ভালো করে দেখলে বুঝবে এটা সাবঅর্ডিনেট অ্যাডভার্ব ক্লজ। তাহলে এটা সাব ক্লজ, একে অন্যের ওপর নির্ভর করতে হবে মানে পূর্ণ করার জন্য, কারণ অ্যাজ দ্য আর্মি মার্চ টুয়ার্ডস দ্য ভিলেজ, আর্মি যখন এগিয়ে চলল গ্রামের দিকে, এটা অবশ্যই পূর্ণ বাক্য হলো না। আর তৃতীয় পার্টটা হলো দে উড নট অ্যালাউ দেম টু এন্টার, এটা সাবঅর্ডিনেট নাউন ক্লজ। দে উড নট অ্যালাউ দেম টু এন্টার। তাহলে এই বাক্যটা আমরা কি দেখতে পাচ্ছি? এই বাক্যটায় দেখতে পাচ্ছি যে একটা মেন ক্লজ আছে ঠিকই, আর দুটো ডিপেন্ডেন্ট বা সাব ক্লজ রয়েছে। তাহলে আমরা বলতে পারি যে যে বাক্যে একটা মেন ক্লজ আর একাধিক সাবঅর্ডিনেট ক্লজ থাকে সেই বাক্যটি কিন্তু কমপ্লেক্স সেন্টেন্স অর্থাৎ জটিল বাক্য। তাহলে একটা মেন ক্লজ এবং একাধিক সাব ক্লজ থাকলে সেটা কমপ্লেক্স সেন্টেন্স হয়, আর একাধিক মেন ক্লজ আর একটা সাব ক্লজ থাকলে সেটা কমপ্লেক্স সেন্টেন্স হয়। আশা করি এই অবধি তোমরা বুঝতে পেরেছ। এবারে আমরা শিখব কি করে সিম্পল সেন্টেন্স থেকে কম্পাউন্ড বা কমপ্লেক্স সেন্টেন্স করতে হয় এবং ভাইস ভার্সা, কম্পাউন্ড থেকে কি করে সিম্পল বা কমপ্লেক্স করতে হয় আর কমপ্লেক্স থেকে কিভাবে সিম্পল বা কম্পাউন্ড সেন্টেন্স করতে হয়। প্রথমেই আমরা দেখব কি করে সিম্পল সেন্টেন্স থেকে কম্পাউন্ড সেন্টেন্সে চেঞ্জ করা যায়, সিম্পল সেন্টেন্স থেকে কম্পাউন্ড সেন্টেন্সে। প্রথমত সিম্পল সেন্টেন্স থেকে কম্পাউন্ড সেন্টেন্স করা যায় কিউমুলেটিভ কনজাংশনস ব্যবহার করে, বাংলায় যাকে সংযোজক কনজাংশনস বলে। তাহলে কিউমুলেটিভ কনজাংশনস ব্যবহার করে সিম্পল সেন্টেন্সকে কম্পাউন্ড সেন্টেন্স বানানো যায়। আর এই কিউমুলেটিভ কনজাংশনস কোনগুলোকে বলে? অ্যান্ড, অলসো, বোথ, অ্যান্ড, অ্যাজ ওয়েল অ্যাজ, নট অনলি বাট অলসো ইত্যাদি। একটা উদাহরণ দেখা যাক। গোয়িং টু দ্য গার্ডেন, টুকাই স আ রেড রোজ। গোয়িং টু দ্য গার্ডেন, টুকাই স আ রেড রোজ, বাগানে গিয়ে টুকাই একটা সুন্দর লাল গোলাপ দেখল।
এবার এই বাক্যটাকে যখন আমরা কম্পাউন্ড সেন্টেন্স করব তখন আমরা একটা কিউমুলেটিভ কনজাংশন ব্যবহার করব। করে কিভাবে লিখব? টুকাই ওয়েন্ট টু দ্য গার্ডেন অ্যান্ড স আ রেড রোজ। টুকাই বাগানে গেল এবং একটা লাল গোলাপ দেখতে পেল। টুকাই went to the garden and saw a red rose. আবার সিম্পল সেন্টেন্স থেকে কম্পাউন্ড সেন্টেন্স অ্যাডভার্সেটিভ কনজাংশনস ব্যবহার করেও করা যায়। অ্যাডভার্সেটিভ কনজাংশনসকে বাংলায় বলে বৈপরীত্যসূচক কনজাংশনস। এগুলো কোনগুলো? বাট, স্টিল, ইয়েট, নেভারদেলেস, হাউএভার, অনলি ইত্যাদি। এইগুলোকে অ্যাডভার্সেটিভ কনজাংশনস বলে। একটা উদাহরণ দেখে নেওয়া যাক। In spite of being old, he was young at heart. In spite of being old, he was young at heart. বৃদ্ধ হওয়া সত্ত্বেও মনের দিক থেকে সে যুবক ছিল। তাহলে এটাকে কম্পাউন্ড সেন্টেন্স করব যখন আমরা কি লিখব? হি ওয়াজ ওল্ড বাট হি ওয়াজ ইয়াং অ্যাট হার্ট। তিনি বৃদ্ধ ছিলেন কিন্তু মনের দিক থেকে তিনি যুবক ছিলেন। আরও একভাবে সিম্পল সেন্টেন্স থেকে কম্পাউন্ড সেন্টেন্স করা যায়, সেটা হলো অল্টারনেটিভ কনজাংশনস ব্যবহার করে। অল্টারনেটিভ কনজাংশনস হচ্ছে বিকল্পবাচক কনজাংশনস। এগুলো কোনগুলো? আইদার অর, নাইদার নর, অর, আদারওয়াইজ, এলস ইত্যাদি। এই অল্টারনেটিভ কনজাংশনস ব্যবহার করে কিভাবে চেঞ্জ করা যায় একটা উদাহরণ দেখে নিই। You must avoid fat to lose weight. You must avoid fat to lose weight. তৈলাক্ত খাবার তোমাকে এড়িয়ে যেতে হবে যদি তুমি ওজন কমাতে চাও। এটাকে আমরা কম্পাউন্ড সেন্টেন্স হিসেবে যখন লিখব তখন কি লিখব? You must avoid fat or you will not lose weight. তোমাকে তৈলাক্ত খাবার এড়িয়ে যেতে হবে, নয়তো তুমি কখনোই ওজন কমাতে পারবে না। You must avoid fat or you will not lose weight. আর একটা ভাবে সিম্পল সেন্টেন্স থেকে কম্পাউন্ড সেন্টেন্স করা যায়, সেটা হলো ইলেটিভ কনজাংশনস বা সিদ্ধান্তবাচক কনজাংশনস ব্যবহার করে। ইলেটিভ কনজাংশনস বা সিদ্ধান্তবাচক কনজাংশনস ব্যবহার করে। এই ইলেটিভ কনজাংশনস কোনগুলো? দেয়ারফর, দেন, সো, অ্যান্ড সো, ফর ইত্যাদি। একটা উদাহরণ দেখে নিই আমরা। Walking all day long, he came back home. Walking all day long, he came back home. সারাদিন হেঁটে সে বাড়ি ফিরে এলো। সারাদিন হেঁটে সে বাড়ি ফিরে এলো। এটাকে যখন আমরা কম্পাউন্ড সেন্টেন্সে চেঞ্জ করব তখন আমরা কি লিখব? He came back home for he had walked all day long. He came back home for he had walked all day long. সে বাড়ি ফিরে এলো কারণ সে সারাদিন হেঁটেছিল। সে সারাদিন হেঁটেছিল আর তাই সে বাড়ি ফিরে এলো। তাই আমরা লিখছি কি? He came back home for he had walked all day long. এবারে আমরা দেখব এর উল্টোটা কিভাবে করা যায়, অর্থাৎ কম্পাউন্ড সেন্টেন্স থেকে কি করে সিম্পল সেন্টেন্সে কনভার্ট করা যায়। কম্পাউন্ড সেন্টেন্স থেকে সিম্পল সেন্টেন্সে কনভার্ট করতে প্রথমেই যেটা
আমরা দেখব সেটা হচ্ছে পার্টিসিপল ব্যবহার করে। সব থেকে বেশি সিম্পল সেন্টেন্সে পার্টিসিপল ব্যবহার করেই চেঞ্জ করা হয়ে থাকে। পার্টিসিপল কোনগুলো? আইএনজি বা ইডি বা ইএন যুক্ত যে ওয়ার্ডগুলো সেগুলোকে পার্টিসিপল বলা হয়। একটা উদাহরণ দেখে নেওয়া যাক। দে ওয়েন্ট হোম অ্যান্ড ফাউন্ড দেয়ার ব্রাদার। দে ওয়েন্ট হোম অ্যান্ড ফাউন্ড দেয়ার ব্রাদার। তারা বাড়ি গেল এবং তাদের ভাইকে খুঁজে পেল। এটাকে যখন আমরা সিম্পল করব পার্টিসিপল ব্যবহার করে, তখন আমরা লিখব কি? গোয়িং হোম। ওয়েন্টের প্রেজেন্ট টেন্স হচ্ছে গো, তার সঙ্গে আইএনজি যোগ হলো। গোয়িং হোম, দে ফাউন্ড দেয়ার ব্রাদার। বাড়ি ফিরে তারা তাদের ভাইকে খুঁজে পেল। গোয়িং হোম, দে ফাউন্ড দেয়ার ব্রাদার। এরপর প্রেপোজিশনাল ফ্রেজ ইউজ করেও কম্পাউন্ড সেন্টেন্স থেকে সিম্পল সেন্টেন্স করা যায়। প্রেপোজিশনাল ফ্রেজ একটা উদাহরণ দিয়ে বুঝে নিই এটা কি জিনিস। এই বাক্যটা দেখো। হি ওয়াজ টেরিবলি আনহ্যাপি বাট হি ডিড নট ব্লেম দ্য গার্ল। হি ওয়াজ টেরিবলি আনহ্যাপি, সে অত্যন্ত অখুশি ছিল। বাট হি ডিড নট ব্লেম দ্য গার্ল, কিন্তু সে মেয়েটিকে দোষ দিল না। এটাকে যখন আমরা সিম্পল করব, আমরা কি লিখব? ইন স্পাইট অফ বিং টেরিবলি আনহ্যাপি হি ডিড নট ব্লেম দ্য গার্ল। ইন স্পাইট অফ বিং টেরিবলি আনহ্যাপি, অত্যন্ত অখুশি হওয়া সত্ত্বেও সে মেয়েটিকে দোষ দিল না। হি ডিড নট ব্লেম দ্য গার্ল। তাহলে ইন স্পাইট অফ বিং হচ্ছে একটা প্রেপোজিশনাল ফ্রেজ। এছাড়াও বিসাইডস বিং বা নট উইথস্ট্যান্ডিং এগুলোকেও প্রেপোজিশনাল ফ্রেজ বলে। আর একটা ভাবে চেঞ্জ করা যায় কম্পাউন্ড সেন্টেন্সকে সিম্পল সেন্টেন্সে, আর সেটা হচ্ছে বাই ইউজিং ইনফিনিটিভ। ইনফিনিটিভ তোমরা সবাই জানো, টু শব্দটাকে ইনফিনিটিভ বলা হয়। আর এই ইনফিনিটিভ টু এটাকে ব্যবহার করে আমরা দেখে নিই কীভাবে একটা কম্পাউন্ড সেন্টেন্সকে সিম্পল সেন্টেন্স করা যায়। ইনফিনিটিভটা মনে রাখতে হবে একটা ভার্বের আগে বসে, আর ভার্বটা সবসময় তার প্রেজেন্ট সিম্পল প্রেজেন্ট টেন্সে থাকে। সেই পজিশনে থাকলে তবেই সেটা ইনফিনিটিভ। উদাহরণটা দেখি। ইউ মাস্ট গিভ আপ স্মোকিং অর ইউ উইল সাফার। ইউ মাস্ট গিভ আপ স্মোকিং অর ইউ উইল সাফার। তোমাকে ধূমপান ত্যাগ করতে হবে, নয়তো তুমি কষ্ট পাবে। এটাকে সিম্পল সেন্টেন্সে ইনফিনিটিভ ব্যবহার করে লিখলে আমরা কি লিখব? ইউ মাস্ট গিভ আপ স্মোকিং টু অ্যাভয়েড সাফারিং। ইউ মাস্ট গিভ আপ স্মোকিং টু অ্যাভয়েড সাফারিং। তোমাকে ধূমপান ছাড়তে হবে কষ্ট এড়াতে হলে। তাহলে এখানে দেখো আমরা ইউজ করেছি টু অ্যাভয়েড। অ্যাভয়েড হচ্ছে ভার্ব, সেটা সিম্পল প্রেজেন্ট টেন্সে রয়েছে, আর তার আগে টু বসে সেটা ইনফিনিটিভ হয়েছে, তাই টু অ্যাভয়েড এটা হচ্ছে ইনফিনিটিভ। আর আমরা ইনফিনিটিভ ইউজ করে এই কম্পাউন্ড সেন্টেন্সটাকে একটা সিম্পল সেন্টেন্স অর্থাৎ সিঙ্গেল ক্লজ বাক্যে পরিণত করলাম। এবারে আমরা শিখব কিভাবে সিম্পল সেন্টেন্সকে কমপ্লেক্স সেন্টেন্সে কনভার্ট করতে হয়, বা সিম্পল সেন্টেন্সকে কিভাবে কমপ্লেক্স সেন্টেন্সে বদলাতে হয়। প্রথমত সিম্পল সেন্টেন্সকে কমপ্লেক্স সেন্টেন্সে বদলানো যায় একটা ওয়ার্ড অর্থাৎ শব্দ বা একটা ফ্রেজকে নাউন ক্লজে এক্সপ্যান্ড করে বা সেটাকে নাউন ক্লজে বড় করে। এক্সপ্যান্ড করা মানে বড় করা, সেটাকে বৃদ্ধি করা। তাহলে
সেন্টেন্সটাকে এমনভাবে আমাদের লিখতে হবে যাতে সেখানে একটা মেন ক্লজ আর একটা সাব ক্লজ আসে। প্রথমত নাউন ক্লজ দিয়ে কিভাবে হয় সেটা দেখি। এই বাক্যটা ধরো, হি প্লিডেড ফর হিজ ইনোসেন্স। হি প্লিডেড ফর হিজ ইনোসেন্স। এটা আমাদের সিম্পল সেন্টেন্স। এবার এখানে ইনোসেন্স এই ওয়ার্ডটাকে আমাদের এক্সপ্যান্ড করতে হবে একটা নাউন ক্লজে। তাহলে আমরা কিভাবে লিখব কমপ্লেক্স সেন্টেন্সটা? হি প্লিডেড দ্যাট হি ওয়াজ ইনোসেন্ট। হি প্লিডেড দ্যাট হি ওয়াজ ইনোসেন্ট। তাহলে নাউন ক্লজটা কোনটা হলো? দ্যাট হি ওয়াজ ইনোসেন্ট। এটা আমাদের নাউন ক্লজ হলো। আর তাহলে হি প্লিডেড আমাদের মেন ক্লজ, আর দ্যাট হি ওয়াজ ইনোসেন্ট আমাদের সাবঅর্ডিনেট ক্লজ। আর তাই এটা কমপ্লেক্স সেন্টেন্স হলো। আরেকটা উদাহরণ দেখা যাক। আই নো হার নেম। আই নো হার নেম। এটাকে যখন আমরা নাউন ক্লজ ব্যবহার করে কমপ্লেক্স করব তখন আমরা কি লিখব? আই নো হোয়াট হার নেম ইজ। তাহলে হোয়াট হার নেম ইজ আমাদের নাউন ক্লজ, আর আই নো হচ্ছে মেন ক্লজ, হোয়াট হার নেম ইজ হচ্ছে সাব ক্লজ। তাহলে এটা কমপ্লেক্স সেন্টেন্স হলো। এবার আমরা দেখব কিভাবে একটা ওয়ার্ড বা একটা ফ্রেজকে অ্যাডজেক্টিভ ক্লজ দিয়ে এক্সপ্যান্ড করে সিম্পল থেকে কমপ্লেক্স সেন্টেন্স করা যায়। একটা উদাহরণ দেখা যাক। হি ইজ আ মেরিটোরিয়াস বয়। সে একটি মেধাবী ছেলে। হি ইজ আ মেরিটোরিয়াস বয়। এটাকে যখন আমরা অ্যাডজেক্টিভ ক্লজ ইউজ করে কমপ্লেক্স করব তখন আমরা কি লিখব? হি ইজ আ বয় হু হ্যাজ মেরিট। হি ইজ আ বয় হু হ্যাজ মেরিট। তাহলে হি ইজ আ বয় এটা আমাদের মেন বা প্রিন্সিপাল ক্লজ, আর হু হ্যাজ মেরিট এটা হচ্ছে সাব ক্লজ বা সাবঅর্ডিনেট ক্লজ, আর এটা অ্যাডজেক্টিভ ক্লজ। আরেকটা উদাহরণ দেখা যাক। আই ওয়ান্ট আ কার টু ড্রাইভ। আই ওয়ান্ট আ কার টু ড্রাইভ। এটাকে কমপ্লেক্স করলে আমরা লিখব আই ওয়ান্ট আ কার দ্যাট আই ক্যান ড্রাইভ। আই ওয়ান্ট আ কার দ্যাট আই ক্যান ড্রাইভ। আমি একটা গাড়ি চাই যেটা আমি ড্রাইভ করতে পারবো। তাহলে আই ওয়ান্ট আ কার এটা মেন ক্লজ, আর দ্যাট আই ক্যান ড্রাইভ এটা সাব ক্লজ, এবং অবশ্যই এটা অ্যাডজেক্টিভ ক্লজ কারণ এটা কার। কার হচ্ছে নাউন, তার সম্পর্কে কিছু বলছে, অ্যাডজেক্টিভ যেটা করে, তো এটা অ্যাডজেক্টিভ ক্লজ। এবার দেখব কিভাবে একটা সিম্পল সেন্টেন্স থেকে আমরা কমপ্লেক্স করতে পারি একটা ওয়ার্ড বা একটা ফ্রেজকে অ্যাডভার্ব ক্লজে এক্সপ্যান্ড করে। এই উদাহরণটা ধরো। হি ইজ টু উইক টু মুভ আউট অফ ডোর্স। সে এতটাই অসুস্থ যে তার পক্ষে বেরোনো সম্ভব নয় বাইরে। সে বাইরে বেরোনোর জন্য অতিরিক্ত অসুস্থ। এটাকে যখন আমরা কমপ্লেক্স করব অ্যাডভার্ব ক্লজ ইউজ করে তখন আমরা লিখব হি ইজ সো উইক দ্যাট হি ক্যান নট মুভ আউট অফ ডোর্স। হি ইজ সো উইক দ্যাট হি ক্যান নট মুভ আউট অফ ডোর্স। সে এতটাই দুর্বল, এতটাই অসুস্থ যে সে বাইরে বেরোতে পারে না। তাহলে এইটাও মনে রাখতে হবে যে TOO2 আর TO2 এই দুটো দিয়ে যখন একটা বাক্য লেখা হয় তখন সেটাকে কমপ্লেক্স করতে গেলে সো আর দ্যাট ব্যবহার করা হয়। আরেকটা উদাহরণ দেখা যাক। উই ওয়েন্ট
to the station by taxi to avoid missing the train. আমরা ট্যাক্সি করে স্টেশনে গেলাম যাতে ট্রেনটা মিস না হয়ে যায়। We went to the station by taxi to avoid missing the train. এটাকে যখন আমরা কমপ্লেক্স করব আমরা লিখব We went to the station by taxi lest lest we should miss the train. লেস্ট কথাটার মানে হচ্ছে যাতে না ট্রেনটা মিস করি, সেটাই বোঝায়। তাহলে আমরা স্টেশনে গেলাম ট্যাক্সি করে যাতে না ট্রেনটা মিস হয়ে যায়। তাহলে এইভাবে আমাদেরকে সিম্পল থেকে কমপ্লেক্স সেন্টেন্স করতে হবে। এবারে ভাইস ভার্সা, অর্থাৎ কমপ্লেক্স সেন্টেন্স থেকে সিম্পল সেন্টেন্স কিভাবে করা যায় আমরা দেখি। অবশ্যই উল্টোটাই করতে হবে। একটা এক্সপ্যান্ডেড ক্লজকে আমাদেরকে একটা ওয়ার্ড বা একটা ফ্রেজে সংকুচিত করতে হবে। তাহলে প্রথম পদ্ধতিটা দেখি, সেটা কি, একটা নাউন ক্লজকে কনভার্ট বা রূপান্তরিত করতে হবে একটা ওয়ার্ড অথবা একটা ফ্রেজে। একটা উদাহরণ দেখা যাক। আই নো ওয়্যার হি ওয়াজ বর্ন। আমি জানি সে কোথায় জন্মেছিল। আই নো ওয়্যার হি ওয়াজ বর্ন। এটাকে যখন আমরা সিম্পল করব আমাদেরকে তখন কি মনে রাখতে হবে, আমাদেরকে পুরো ব্যাপারটাকে একটা ক্লজে আনতে হবে এবং এই ওয়্যার হি ওয়াজ বর্ন ব্যাপারটাকে আমাদের সংকুচিত করতে হবে। তাহলে আমরা কি লিখব সিম্পল সেন্টেন্সে, আই নো হিজ বার্থ প্লেস। আই নো হিজ বার্থ প্লেস, আমি তার জন্মস্থানটা জানি। এবারে দেখে নেওয়া যাক একটা অ্যাডজেক্টিভ ক্লজকে একটা ওয়ার্ড অথবা ফ্রেজে কিভাবে কনভার্ট করা যায়। আইএনজি, ইডি বা টু এগুলো ব্যবহার করে, অর্থাৎ পার্টিসিপল ব্যবহার করে বা টু অর্থাৎ ইনফিনিটিভ ব্যবহার করে। একটা উদাহরণ দেখো, only those boys who work hard will succeed. Only those boys who work hard will succeed. শুধুমাত্র যেসব ছেলেরা পরিশ্রম করবে, কঠোর পরিশ্রম করবে, তারাই সফল হবে। এবার এটাকে আমাদের কনভার্ট করতে হবে, সংকুচিত করতে হবে। তাহলে আমরা কি লিখব, ছেলেরা যারা কঠিন পরিশ্রম করে, এক কথায় তাদেরকে আমরা কি বলবো, only hard working boys will succeed. only hard working boys will succeed. শুধুমাত্র কঠোর পরিশ্রমী ছেলেরা সফল হবে। আরেকটা উদাহরণ দেখো, give me some water that I may drink. give me some water that I may drink. এটাকে সিম্পল করলে ইনফিনিটিভ ইউজ করা যাবে, অর্থাৎ টু ইউজ করা যাবে। করে কি লেখা যাবে, give me some water to drink. give me some water to drink, আমাকে একটু জল খেতে দাও। এবারে দেখা যাক অ্যাডভার্ব ক্লজকে কিভাবে আমরা কনভার্ট করব একটা ফ্রেজ বা একটা ওয়ার্ডে। একটা উদাহরণ নেওয়া যাক, he could not attend the function because he was ill. he could not attend the function because he was ill. সে অনুষ্ঠানটিতে যোগদান করতে পারেনি কারণ সে অসুস্থ ছিল। এটাকে যখন আমরা সিম্পল করব তখন আমরা এইভাবে লিখব, he could not attend the function on account of his illness. তার অসুস্থতার কারণে সে ফাংশনটিতে বা অনুষ্ঠানটিতে যোগদান করতে পারেনি। he could not attend the function on account of his illness. আরেকটা উদাহরণ দেখা যাক, though he got the news he was not happy.
Though he got the news, he was not happy. খবরটি পাওয়া সত্ত্বেও সে খুশি হলো না। তাহলে এটাকে সিম্পল করলে আমরা কি লিখব? In spite of getting the news, he was not happy. খবরটি পাওয়া সত্ত্বেও সে খুশি হলো না। In spite of getting the news, he was not happy. আর সবশেষে আমরা এবার দেখব কিভাবে কমপ্লেক্স সেন্টেন্সকে কম্পাউন্ড সেন্টেন্সে কনভার্ট করা যায় বা রূপান্তরিত করা যায়। কমপ্লেক্স সেন্টেন্সে একটা মেন ক্লজ থাকে, একটা সাব ক্লজ থাকে, আর সেটাকে যখন কম্পাউন্ড সেন্টেন্স করতে হবে আমাদেরকে দুটো বা তার বেশি মেন ক্লজ ব্যবহার করে বাক্যটাকে গঠন করতে হবে। এটা মাথায় রেখে আমাদের চেঞ্জগুলো করতে হবে। উদাহরণ দেখা যাক। Though he is poor, he is happy. যদিও সে গরিব, সে খুশি বা সুখী। এটাকে আমরা কম্পাউন্ড করলে কি লিখব? He is poor but happy. শুধু হ্যাপিও লেখা যায়, আবার মাঝখানে হি ইজটা দেওয়া যায় বা এটা উৎসও রাখা যায়, তাতে ভুল হবে না। তাহলে হি ইজ পোয়ার বাট হি ইজ হ্যাপি আমরা অবশ্যই লিখতে পারি, বা হি ইজ পোয়ার বাট হ্যাপি, দুটোই কারেক্ট। আরেকটা উদাহরণ দেখা যাক। As he was ill, he could not go. As he was ill, he could not go. এটাকে কম্পাউন্ড করলে আমরা লিখব he was ill and so he could not go. অ্যান্ডটা না দিলেও চলে, শুধু সো লিখলেও চলবে। he was ill so he could not go, অথবা he was ill and so he could not go. আর লাস্ট একদম আসে কম্পাউন্ড সেন্টেন্স থেকে কমপ্লেক্স সেন্টেন্স করা। কম্পাউন্ড সেন্টেন্স থেকে কমপ্লেক্স সেন্টেন্স করতে গেলেও আমাদেরকে তাহলে কি করতে হবে? দুটো মেন ক্লজের জায়গায় একটা মেন ক্লজ আর একটা সাব ক্লজ আনতে হবে। উদাহরণ দেখা যাক। ওয়ার্ক আউট দ্য সাম অর ইউ উইল বি পানিশড। অঙ্কটা করো, নয়তো তোমাদের শাস্তি দেওয়া হবে বা তোমাকে শাস্তি দেওয়া হবে। এটাকে কমপ্লেক্স করলে আমরা কি লিখব? ইফ ইউ ডু নট ওয়ার্ক আউট দ্য সাম ইউ উইল বি পানিশড। ইফ ইউ ডু নট ওয়ার্ক আউট দ্য সাম ইউ উইল বি পানিশড। তুমি যদি অঙ্কটা না করো তাহলে তোমাকে শাস্তি দেওয়া হবে। তাহলে ইফ ইউ ডু নট ওয়ার্ক আউট দ্য সাম এটা আমার সাব ক্লজ, আর ইউ উইল বি পানিশড হচ্ছে মেন ক্লজ। আরেকটা উদাহরণ। I was angry but I did not punish him. I was angry but I did not punish him. আমি রাগ করেছিলাম কিন্তু তবুও আমি তাকে শাস্তি দিইনি। তাহলে এটাকে কমপ্লেক্স করলে আমরা কি লিখব? Though I was angry, I did not punish him. যদিও আমি রাগ করেছিলাম বা রেগে গিয়েছিলাম তবুও আমি তাকে শাস্তি দিইনি। Though I was angry, I did not punish him. তাহলে আশা করছি তোমরা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস ব্যাপারটা বুঝেছ আর এটা প্র্যাকটিস করবে বাড়িতে প্রচুর পরিমাণে। তাহলে আশা করছি কোনো অসুবিধা তোমাদের আর থাকবে না। সব সময় করার সময় যে এক্সাম্পলগুলো এখানে ওয়ার্কআউট করে দেওয়া হলো সেগুলোকে রেফার করবে, তাহলেই দেখবে অনায়াসে করতে পারছো।